মুম্বাইয়ে একটা নিচু জায়গা ছিল যেখানে সব গরিব লোকেরা কুড়ে ঘর করে বাস করত। ওই বস্তিতেই মহেশ আর তার পরিবার বাস করত। ওদের একটা 10 বছরের ছেলে ছিল, যার নাম ওরা অমিতাভ বচ্চনের দ্বারা প্রভাবিত হয়ে বিজয় রেখে দিয়েছিল। আরে ও বিজয়ের মা, সন্ধে হয়ে এলো যে, তোমার হাতের 1 কাপ গরম চা দাও না। এখনই বানিয়ে দিচ্ছি, ততক্ষণ তুমি বিজয়ের সাথে খেলো। তখনই ওখানে পাশের ঝুপড়িতে থাকা 8 বছরের একটি মেয়ে রাগিনী চলে আসে। আঙ্কেল আঙ্কেল, তোমরা একাই খেলবে, আমাকে খেলতে নেবে না? হে রাগিনী মা, আয়, আমরা সবাই একসাথে খেলবো। না না, আমি তো এখানে খেলতে আসিনি, আমি তো মজা করছিলাম। আমি আন্টির কাছ থেকে একটু দুধ নিতে এসেছি। হ্যাঁ রে মা, আয়, ওখানে দুধ রাখা আছে, যতটা লাগবে নিয়ে নে। এরপর রাগিনী ভেতরে গিয়ে দুধ নিয়ে যখন যেতে লাগলো, তখন বিজয়ের দিকে তাকিয়ে হেসে বলল, বিজয়, আমি কালকে দিনের বেলা আসবো আর তখনই এসে খেলবো। ঠিক আছে রাগিনী, কিন্তু কাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে, তাড়াতাড়ি স্কুল যেতে হবে তো। ঠিক আছে বিজয়, বাই। রাগিনী এই বলে চলে গেলে বিজয়ের মা বাবা একে অপরের দিকে তাকিয়ে হাসতে লাগলো। কি গো, দেখতে পাচ্ছ বিজয় রাগিনী কিন্তু ভালো বন্ধু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, দেখতেই তো পাচ্ছি, বিজয় পুরো তোমার উপরেই গেছে। আর এইভাবেই বিজয়ের পরিবার আর রাগিনীর পরিবারের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। আর এই কারণেই বিজয় আর রাগিনীর মধ্যে ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধুত্ব ছিল। দুজনে একসাথে স্কুলে যাওয়া আসা করত, সবকিছুই ঠিকঠাক চলছিল। হঠাৎই একদিন সেখানে সুনামি দেখা দেয় আর সমস্ত এলাকা সমুদ্রের জলে ভেসে যায়। আর জলের স্রোতে বিজয়ও ভেসে যায়, আর ভেসে গিয়ে সে অনেকটা দূরে একটা পাথরে গিয়ে আটকায়। সে আশ্রয় হিসাবে ওই পাথরটাকেই জড়িয়ে ধরে আর দেখে যে উল্টো দিকে পাথরটাকে রাগিনী জড়িয়ে ধরে আছে। বিজয়, আমার মা বাবা ভেসে গেছে। আমার মা বাবা জানি কোথায় ভেসে গেছে। চিন্তা নেই রাগিনী, আমরা একে অপরের ভরসা হব। মা বাবা নেই, এখন আমার কি হবে বিজয়? মা। এই সুনামি এত প্রবল ছিল যে পুরো এলাকাকে ভাসিয়ে নিয়ে চলে গেল। অনেক লোকেরা তো সমুদ্রে ডুবেই গেল, ওদের আর খুঁজেই পাওয়া গেল না। রাগিনী আর বিজয়ের মা বাবাকে খুঁজে পাওয়া গেল না। ওরা অনেক দিন খুঁজলো, কিন্তু কোথাও খুঁজে পেল না। বিজয়, এই পৃথিবীতে আমার আর কেউ নেই, তুমি কিন্তু আমাকে ছেড়ে যেও না। রাগিনী, আমারও যে পৃথিবীতে আর কেউ নেই, তাই আজ থেকে আমরাই একে অপরের সারা জীবনের সাথী। হ্যাঁ বিজয়, আজকের পর থেকে আমরা একে অপরের সাহারা হব আর কখনো ছেড়ে যাব না। এরপরে ওরা দুজনে একটা অনাথ আশ্রমে থাকতে লাগলো, আর ওরা বড় হয়ে গেলে ওই আশ্রমে দেখাশোনা করতে লাগলো। হ্যাঁ বিজয়, তুমি যা বলবে আমি তাই করব। চলো না, আমরা বাইরে কোথাও একটা চাকরি খুঁজে নিই আর তারপর বাইরে একটা বাড়ি বানিয়ে থাকবো। এরপর বিজয় কাজের খুঁজে বেরোলে একটা ধাবায় ওয়েটারের একটা কাজ পেয়ে যায়। বিজয়, আমরা সেই ছোটবেলা থেকে একসাথেই আছি, এখন আমরা তো বড় হয়ে গেছি। কেউ যদি জিজ্ঞেস করে আমাদের মধ্যে সম্পর্ক কি, তো কি বলবো? হে রাগিনী, তুমি একদম ঠিক বললে। আর তাই তুমি রাজি হলে আমি এই সম্পর্ককে একটা নাম দিতে চাই। তোমার আপত্তি না থাকলে আমি তোমাকে বিয়ে করতে চাই। রাগিনী, বলো তুমি কি রাজি? এটা কি জিজ্ঞেস করার কথা? আমি তোমাকে বাদ দিয়ে অন্য কোনো অচেনা ছেলেকে কেন বিয়ে করব? ঠিক আছে রাগিনী, তবে আমরা কালই অনাথ আশ্রমে যাব আর গিয়ে সবাইকে আমাদের বিয়ের ব্যাপারটা জানাবো। পরের দিনই বিজয় রাগিনী অনাথ আশ্রমে যায় আর সেখানকার মালিকদের নিজেদের বিয়ের ব্যাপারে জানায়। বাবা বিজয়, তোমাদের এই সিদ্ধান্তে আমি খুব খুশি। তোমরা নিজের বলে আজকে জীবনে দাঁড়াতে পেরেছ। বাকি অনাথ ছেলে মেয়েগুলোর কাছে তোমরা একটা উদাহরণ। চিন্তা নেই, তোমাদের বিয়ে আমরা ধুমধাম করে দেব। এর কিছুদিন পরে ধুমধাম করে বিজয় আর রাগিনীর বিয়ে হয়ে গেল। বিয়ের পর ওরা একটা জায়গায় কুঁড়েঘর বানিয়ে থাকতে লাগলো। এর কিছুদিন পর রাগিনী বলল, বিজয়, কতদিন আর এই কুঁড়ে ঘরে থাকবো? আমারও স্বপ্ন আমাদের একটা বাড়ি হোক। বিজয় যা উপার্জন করত তার অর্ধেকটা অনাথাশ্রমকে দিয়ে দিত, আর বাকি অর্ধেকটা দিয়ে তার সংসার চলত। কিন্তু দুর্ভাগ্যবশত একদিন ওই হোটেলটাও বন্ধ হয়ে যায়। রাগিনী, ভগবান আগেই আমাদের মা বাবাকে কেড়ে নিয়েছে, আর এখন যখন জীবনে দাঁড়ানোর চেষ্টা করছি, চাকরিটাও কেড়ে নিল। বিজয়, ভগবান যখন কিছু করেন না, তার পেছনে ভগবানের অনেক বড় উদ্দেশ্য থাকে। বিজয় আর রাগিনী নিজেদের সমস্যা নিয়ে কথা বলছিল, ঠিক তখনই নগর নিগমের লোক এসে ওদের বাড়িতে উঠল। এই, কালকের মধ্যে এই জায়গা খালি করে দিবি। এটা সরকারি জায়গা, তোদের বাপের জায়গা নয়। স্যার, মা বাপ তুলে কথা না বলে ভদ্রভাবেও তো বলা যায়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কালকের মধ্যে তাম্বু বাম্বু সরিয়ে দিও, নইলে কিন্তু আমি বল্টু তার চালিয়ে দেব। এই বলে ওরা চলে গেলে কিছুক্ষণের মধ্যেই অনাথাশ্রমের মালিকও ওখানে চলে এলেন। বাবা বিজয়,
কেউ ইচ্ছে করে আমাদের অনাথ আশ্রমে আফিমার ড্রাগ রেখে দিয়েছিল। পুলিশ এসে তল্লাশি চালালো আর আশ্রমটা সিল করে দিয়ে চলে গেল। আশ্রমের বাচ্চারা আবার অনাথ হয়ে গেল। বাইরে দাঁড়িয়ে আছে বাচ্চারা। এখন ওদের কি হবে বাবা, কি হবে? এই তো মাত্র রাগিনী আর বিজয় নতুন জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছিল, আর এক নিমেষের মধ্যে সব ভেঙে গেল। বাবা, ওটা শুধু অনাথ আশ্রম ছিল না, আমাদের একটা পরিবার ছিল, তাই আমাদেরও দায়িত্ব ওদের জন্য কিছু করা। চলো বিজয়, এখানে তো আর থাকা যাবে না, বাচ্চাদের নিয়ে অন্য কোথাও যাই, তারপর ভাবি আর কি করা যাবে। হ্যাঁ রাগিনী, তুমি ঠিক বললে। এরপর বিজয় আর রাগিনী নিজের জিনিসপত্র নিয়ে পায়ে হেঁটেই সবাইকে নিয়ে এগোতে লাগলো, আর হাঁটতে হাঁটতে শহর থেকে বাইরে বেরিয়ে একটা খালি আর নীরব জায়গায় পৌঁছালো। এই এলাকাটা জনশূন্য, তাই এখানে আমাদেরকে বিরক্ত করতে আসবে না। আমাদের এখানে একটা থাকার ব্যবস্থা করা উচিত। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বললে। রাত্রিবেলা ওখানে শুয়েই ওরা এরপরে কি করবে সেটা নিয়েই কথা বলছিল। রাগিনী, এক মুহূর্তে যে কি থেকে কি হয়ে গেল। আজ আমাদের ফুল সজ্জা। ভেবেছিলাম টাকা পয়সা জমিয়ে বড় একটা বাড়ি বানাবো, সেখানে আমরাও থাকবো, আর বড় একটা ঘর বানাবো অনাথ বাচ্চাদের জন্য। এই বলতে বলতে রাগিনী আর বিজয় ঘুমিয়ে পড়ল, আর হঠাৎই দুজনেই একসাথে একটাই স্বপ্ন দেখতে লাগলো, যেখানে বিজয় আর রাগিনীর মা বাবারা ছিল। বাচ্চারা, এটা জেনে আমরা খুব খুশি হলাম যে তোমরা একে অপরকে বিয়ে করেছ, আর তার সাথে অনেক অনাথ বাচ্চাদের দায়িত্ব নিয়েছ। তাই ভগবান আমাদের পাঠালেন তোমাদের সাহায্য করতে। তখনই হঠাৎ হলুদ রঙের তীব্র আলো দেখা দিল, কিন্তু ওরা যখন চোখ খুলল তখন দেখলো ওরা আর ওই জঙ্গলে নেই, ওরা রয়েছে সোনা আর রূপোর বিছানায়। বিজয় সোনার বিছানায় আর রাগিনী রূপোর বিছানায়। বিজয়, এসব কি হয়ে গেল? আমি না স্বপ্নে মা বাবাকে দেখেছি, তুমিও দেখেছো কি তোমার মা বাবাকে? হ্যাঁ রাগিনী, আমার স্বপ্ন আবার মা বাবা এসেছিলেন, আর এই চমৎকার ওনারাই করেছেন। চলো বাইরে গিয়ে দেখি। বাইরে গিয়ে বিজয় আর রাগিনী নিজের চোখকে বিশ্বাসই করতে পারল না। দেখলো ওরা একটা বিশাল বড় বাংলোয় রয়েছে। রাগিনী, বিজয়, তোমরা ছোটবেলা থেকে একে অপরের বন্ধু হয়ে থেকেছ, আর তার সাথে এতগুলো অনাথ বাচ্চার দায়িত্ব নিলে আজ। তাই এইসব পুণ্যকর্মের ফল যে তোমাদের আজ পেতেই হতো, তাই তোমরা এসব পেলে। বিজয়, আমি বলেছিলাম না যে ভগবান যা করে ভালোর জন্যই করে? ভগবান আমাদের মা বাবার দ্বারাই আমাদের দিন ফিরিয়ে দিয়েছে। এরপর বিজয় ওই বড় হাভেলিতেই একটা বড় অনাথ আশ্রম আর একটা বড় হোটেল খুলে ফেলল, আর সবাই মিলে সুখে থাকতে লাগলো। সোহিনী তার বাবা মহেন্দ্রর সঙ্গে রূপনগরে বাস করত। ছোটবেলায় সোহিনীর মা মারা যাওয়ার পর ওর বাবা মহেন্দ্র দ্বিতীয় বিয়ে করেছিলেন। সোহিনীর সৎমা সুধা বিয়ের পর তার মেয়ে জ্যোতিকেও তার সঙ্গে করে নিয়ে এসেছিল। সোহিনী আর জ্যোতি এখন বড় হয়ে গিয়েছিল। সোহিনী দেখতে খুবই সুন্দরী ছিল। ওর লম্বা কালো আর ঘন চুল ওর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলত। এই দেখে সুধা সোহিনীকে খুব ঈর্ষা করত। একদিন, জ্যোতি, তোকে কতবার না বলেছি সোহিনীর মতো সুন্দর করে লম্বা করে চুল কর। দেখ, সোহিনীর চুল কত লম্বা, ঘন আর কালো। তোর চুলের জন্য না জানি আমি কত দামি তেল, জড়িবুটি তেল, কত কিছু এনে দিয়েছি, কিন্তু তোর তো চুলের ওপর কোনো নজরই নেই। আর সোহিনীকে দেখ। মা, সোহিনীর চুল তো ছোটবেলা থেকেই সুন্দর, আর আমার চুল যদি সোহিনীর মতো সুন্দর না হয় তাতে আমার কি দোষ মা? সুধা, সোহিনীর জন্য যে সম্বন্ধটা এসেছিল ওটা ঠিক হয়ে গেছে। ওরা সামনের মাসেই বিয়ের কথা বলছে। আমি সোহিনীকে বলে আসছি। বাবা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমি কোনো বিয়ে করব না। না সোহিনী মা, প্রত্যেক বাবারই স্বপ্ন থাকে যে তার মেয়ে বিয়ে করে শ্বশুরবাড়ি যাবে, আর এমনিতেও তুমি ধর্মচন্দ্রবাবুর ছেলের সাথে খুব সুখেই থাকবে। এরপর সোহিনীর বিয়ে ধ্যানচাঁদের ছেলে সুমিতের সঙ্গে পাকা হয়ে গেল। সোহিনীর শ্বশুরবাড়ি ধনী আর ভালো হওয়ায় ওর সৎমা সুধা হিংসায় জ্বলতে লাগল। আমার মেয়েরও তো এরকম ধনী শেঠের বাড়িতে বিয়ে হতে পারত, কিন্তু এই সোহিনীর জন্য এটা আর হতে পারল না। কিন্তু এবার আমিও দেখব আমি বেঁচে থাকতে কিভাবে ওর এত বড় ঘরে বিয়ে হয়। আমার এই ওষুধটা এর কাজ ঠিকই করবে। সোহিনী, যাও, ভালো করে স্নান করো, তারপর বিয়ের জন্যও তৈরি হতে হবে। হে ভগবান, আমার চুলগুলো কোথায় গেল?
আমার মাথার সব চুল যে পড়ে গেল। এ কি করে হলো? আমি যে ন্যাড়া হয়ে গেলাম, আমার চুলগুলো কোথায় চলে গেল? বাবা, আমি স্নান করে এসে দেখলাম আমার মাথার সব চুল উধা হয়ে গেছে। বাবা, আমি এখন কি করব? এ রাম, তোমার চুল কোথায় গেল? তুমি ন্যাড়া হলে কি করে? চুলই তো তোমার সৌন্দর্য ছিল। এখন আর তোমাকে কেউ বিয়ে করবে না। এসব কি হলো প্রভু? আমার মেয়ে তো কোনোদিনও কারুর ক্ষতি করেনি, তবে ওর সাথেই কেন এমন হলো? এই ঘটনার পর সোহিনীর বিয়ে ভেঙে গেল, আর মহেন্দ্রও সোহিনীকে নিয়ে খুব চিন্তায় পড়ে গেলেন। সোহিনী নিজের বাবাকে চিন্তায় কাঁদতে দেখে নিজেও ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকতো। আর এইসব দেখে সুধা আর জ্যোতি মনে মনে খুব খুশি হতো। আর এখন তো গ্রামের লোকেরাও সোহিনীর ন্যাড়া মাথা দেখে ভয়ে পালিয়েই যেত। আরে, এই টাকলি মেয়েটাকে তো দেখতে কি বিচ্ছিরি। হ্যাঁ বোন, সত্যি বললে। একে দেখেই আমার গাটা যেন কেমন কেমন করছে। চলো পালাই এখান থেকে। হে ভগবান, সবাই আমাকে ঘৃণা করছে। আমারও স্বপ্ন ছিল যে আমারও বিয়ে হবে, আমিও শ্বশুর বাড়ি যাব। কিন্তু আমার সব স্বপ্ন যে ভেঙে চুরমার হয়ে গেল। আজ শুধুমাত্র আমার জন্যই আমার বাবা দুঃখী। আমি এই জীবন রেখে কি করব? তখনই সোহিনীর সামনে ওর মা প্রকট হলেন। মা, মা, তুমি আমাকে একা ফেলে এই পৃথিবী ছেড়ে কোথায় চলে গিয়েছিলে মা? আমি তোমার সাহায্যের জন্য পৃথিবীতে এসেছি। তুমি খুব ভালো মেয়ে, এখন আর তোমার চিন্তার কোনো কারণ নেই। আমি তোমাকে এমন চুল দেব যা দেখে কেউ তোমায় ভুলতে পারবে না। আমি তোমাকে সোনা রূপার চুল প্রদান করব। এই বলে যেই মাত্র সোহিনীর মা সোহিনীর মাথায় হাত বোলালেন, ওর মাথা সোনা আর রূপার চুলে ভরে গেল। সোনা আর রূপার চুলের চমক সোহিনীর সৌন্দর্যকে আরো অনেক গুণ বাড়িয়ে তুলছিল। মা, মা, এই সোনা রূপার চুলগুলো তো খুব সুন্দর মা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ মা। তুমি আমাকে আবারও সুন্দরী বানিয়ে দিলে। তুমি আমার সব চিন্তা দূর করে দিলে মা। এখন খুশি মনে বাড়ি ফিরে যাও মা, আর উদাস হয়েও না। আমার আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে আছে মা। এরপর সোহিনী খুশি মনে বাড়ির দিকে ফিরে চলল। তখন রাস্তা দিয়ে রাজকুমারের রথ যাচ্ছিল, তাই পথচারীদের কিছুক্ষণ অপেক্ষা করার জন্য আদেশ দেওয়া হয়েছিল। এই দেখে সোহিনী বলল, রাজকুমারকে দেখতে কত লোকজনের ভিড় হয়েছে, আমি এই ভিড় থেকে বের হওয়ার চেষ্টা করি। আরে এ কি সোনা রূপার চুলের মেয়ে? আরে আমি যে চেহারাটা ভালো করে দেখতেই পাচ্ছি না। কত সুন্দর চুল। আরে কোথায় অদৃশ্য হয়ে গেল? আমি তো রথ থেকে নামতেও পারছি না। কত সুন্দর চুল ছিল ওর, না জানি ও কত সুন্দর হবে। সোহিনী বাড়ি পৌঁছে গেল। আমি বরং আমার চুলটাকে ওড়না দিয়ে ঢেকে রাখি, না হলে মাঝে অনেক প্রশ্ন করবে। আমি ওর এমন হাল করেছি যে মাথার টাক ঢাকার জন্য সারাদিন কাপড় খুঁজে বেড়াচ্ছে। মা, তুমি খুব ভালো করেছো সোহিনীর চুল উধাও করে। এদিকে সোহিনী বাড়ি ফিরে এলো, আর অন্যদিকে রাজকুমার সূর্য সিং সোহিনীর খেয়ালেই ডুবেছিলেন। উনি সোহিনীর কথা ভাবতে ভাবতে তার একটি চিত্র আঁকলেন। রাজকুমার সূর্য, তোমার স্বয়ম্বরের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সমস্ত রাজ্যে তোমার স্বয়ম্বরের বার্তা পাঠানো হয়েছে। কিন্তু তুমি এ মুখ ছাড়া কার ছবি বানাচ্ছ? পিতা, এই ছবিটি ওই মেয়ের যার চুল সোনা আর রূপার। আর আমি ঠিক করেছি আমি এই মেয়েকেই বিয়ে করব। শুধু ওকে খুঁজে বার করতে হবে। কিন্তু ও কোথায় থাকে আমি তো এটাই জানি না। পুত্র, সোনা রূপার চুলের মেয়ে শুধুমাত্র গল্প কথাতেই থাকে, তাই তুমি এই মেয়েকে বিয়ে করার জেদ ছেড়ে দাও। পিতাশ্রী, প্রয়োজনে আমি পুরো নগরে ঢেরা পিটিয়ে দেব, কিন্তু আমার ওই সোনা রূপার মেয়েকে খুঁজে বার করতেই হবে। আর যে মেয়ের চুল সোনা আর রূপার হবে আমি তাকেই বিয়ে করব। সেনাপতি মহাশয়, আপনি নগরে ঢেরা পিটিয়ে দিন। যে মেয়ের চুল সোনা আর রূপার হবে আমি তাকেই বিয়ে করব। রাজকুমার সূর্যর আদেশে গোটা গ্রামে ঢেরা পিটিয়ে দেওয়া হলো। কি? রাজকুমার সূর্য সিং ঢেরা পেটাচ্ছে? যে মেয়ের চুল সোনার উপর মতো তাকে উনি বিয়ে করবেন? আমি কালই আমার মেয়ে জ্যোতির মাথায় সোনার উপর জল দিয়ে দেবো। রাজকুমার জানতেও পারবে না। আর একবার বিয়ে হয়ে গেলে উনি জ্যোতিকে তো আর অস্বীকার করতে পারবে না। সুধার মতো গ্রামের অন্য মহিলারাও যখন এই খবরটি শুনলেন, তখন ওরা নিজেদের মেয়েদের চুল সোনা রূপার জল দিয়ে রং করে দিলেন। এখন তো গ্রামের অনেক মেয়েরই চুল সোনা আর রূপার রঙের ছিল। এই দেখে সেনাপতি ভ্যাবাচাকা খেয়ে গেলেন, আর উনি রাজকুমারকে গিয়ে বললেন, রাজকুমার সূর্য, অনেক বড় একটা সমস্যা এসে পড়েছে। রাজ্যে বিবাহযোগ্য সমস্ত মেয়েদের চুল দেখতেই সোনা আর রূপার মতো। তাই আমরা কিছুতেই বুঝতে পারছি না যে কোন মেয়েটার চুল আসলে সোনা আর রূপার। এখন কি করব যুবরাজ? আমার কাছে এই সমস্যার সমাধান আছে। আপনি সমস্ত মেয়েদের রাজমহলে ডাকুন। এরপর সেনাপতি গ্রামের সকল মেয়েদের রাজমহলে আসার জন্য আমন্ত্রণ পাঠালেন। এই মেয়েটিকে, একেও রাজমহলে আসতে বলো। সেনাপতি মশাই, কিন্তু ও যে ন্যাড়া।
কিন্তু সেনাপতি সুধার কথায় কান দিলেন না। উনি জ্যোতির সঙ্গে সঙ্গে সোহিনীকেও রাজপ্রাসাদে আসতে বললেন। আমি আমার জন্য উপযুক্ত পাত্রী খুঁজতে চাই, তাই আপনাদের সবাইকে আমন্ত্রণ করেছি। কিন্তু আপনাদের সবার চুলেই যে সোনা রূপার রং করা, তাই আসল চুলের প্রমাণ দেওয়ার জন্য আপনারা দয়া করে এই ঝর্ণার নিচে আসুন। আরে এ কি হচ্ছে? আরে এখনই তো রাজকুমার সব জানতে পেরে যাবে যে জ্যোতির চুলে সোনার উপর জল দেওয়া হয়েছে, আর ওগুলো আসল সোনার উপর চুল নয়। এরপর ওই মেয়েরা একে একে ঝর্ণার নিচে এসে দাঁড়ালো, আর প্রত্যেকের চুল ধুয়ে আগের অবস্থায় ফিরে এলো। শুধুমাত্র এই মেয়েটি রয়ে গেছে রাজকুমার, একে ঝর্ণার নিচে আসতে বলুন। আরে কিন্তু এই মেয়েটা তো ন্যাড়া, আর ওর চুল তো আমি রাম 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 রাম, এই আমি কি বলতে যাচ্ছিলাম। এদের মধ্যে কেউই তো সেই মেয়েটি নয়, একমাত্র ওই মেয়েটির পরীক্ষাই বাকি আছে। ওই আমার শেষ আশা। এরপর সোহিনী ভয়ে ভয়ে মাথা থেকে ওড়নাটা সরিয়ে ফেলল। সোহিনীর আসল সোনারূপার চুল দেখে সুধা আর গ্রামের বাকিদের সকলের চক্ষু চরক গাছ হয়ে গেল। এরপর সোহিনী ঝর্ণার নিচে দাঁড়ালো, কিন্তু ওর চুলের আর কোনো পরিবর্তন হলো না। এই দেখে রাজকুমার খুব খুশি হলেন। আমি তোমায় বিয়ে করতে চাই, তুমি কি রাজি? আপনাকে নিজের স্বামী হিসেবে পাওয়া তো আমার সৌভাগ্য, কিন্তু আমার বাবা যে। মারে, আজ তোর এই দুঃখের জীবন থেকে মুক্তি পাওয়ার সময় চলে এসেছে। তুই জীবনে অনেক দুঃখ পেয়েছিস মা, তাই এখন তুই রাজকুমার সূর্য সিংহের সাথে বিয়ে করে খুশি থাক মা। সোহিনী তার ভালো কর্মের উপযুক্ত ফল পেল, আর রাজকুমার সূর্য সিংহের সঙ্গে ওর বিবাহ সম্পন্ন হয়ে গেল। আর সুধা অসহায়ের মতন চেয়ে চেয়ে দেখতেই থাকল। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।